যে কোনো অপকর্ম করলে হয় দেশ থেকে পালাতে হবে, না হলে জনরায়ের মধ্য দিয়ে গণধিকৃত হতে হবে। এই প্রস্তুতি নিয়েই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে হবে। সেটি হলো যে এই যে নির্বাচনী ইশতেহারের কথা আমি শুরুর ভূমিকাতে যেটি বলছিলাম, যে এক ধরনের আমরা ভিন্নতা দেখলাম এবারের যে নতুন সরকারের যাত্রা, সেটি হলো যে জুলাই অভ্যুত্থানের সময় আজকেও যদি আপনি দেখেন যে ঢাকা শহরের বিভিন্ন দেয়ালে যে বিষয়গুলো লেখা আছে, একটা দুইটা যদি আমি বলি, যে একজন ভিআইপির জন্য সকল রাস্তা বন্ধ থাকতে পারে না, এখনও এলিফ্যান্ট রোডের মোড়ে লাগানো আছে। সেটি কিন্তু নতুন সরকারের যে প্রধানমন্ত্রী শুরুর দিন থেকেই সেই কাজটি একটা ভিন্ন যাত্রা উনি শুরু করেছেন। আপনি যদি সচিবালয়ের কথা বলেন বা নির্বাচনী ইশতেহার অনুযায়ী যদি কৃষি ঋণ মওকুফ করার কথা বলেন, খাল খননের কথা বলেন, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো নিঃসন্দেহে মানুষের মধ্যে আশা জাগে নিয়ে যে নতুন সরকার একটা ভিন্ন যাত্রা শুরু করেছে কমিটমেন্টের জায়গা থেকে। একইভাবে অভিযোগটা আছে যে এগুলোর মাধ্যমে জুলাই জাতীয় সনদের যে আকাঙ্ক্ষা সেটিকে আসলে ভুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আছে বিরোধী পক্ষ। আপনার অ্যানালাইসিসটা কিরকম? ধন্যবাদ আপনাকে। দেখেন, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা এই তিনটি পক্ষ, মোটা দাগে তিনটি পক্ষই এই জুলাই বিপ্লবের সমভাগীদার। কেউ বেশি দাবি করতে পারে, কেউ কম দাবি করতে পারে। আমি মনে করি যে সমভাবে তাদেরকে কৃতিত্বটা আমি দিতে চাই। এই 18 বছরের সবচেয়ে নির্যাতন যে পরিবারটির উপরে গেছে সেটা বেগম খালেদা জিয়া। ঘর ছাড়া করা হয়েছে। তারেক রহমান তার নিজের আপন ভাইকে তার মৃত্যু লাশটা পর্যন্ত দেখতে পারেননি। তিনি নিজে ফিজিক্যালি যেভাবে নির্যাতিত হয়েছেন তা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতার চেয়ে অনেক বেশি। তাদের নেতা ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায়নি, অজস্র। আমি আছি জামাত ইসলামের কথায়। ওই যে বিচার অঙ্গনের কথা বলছিলাম, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে তাদের আমির মৌলানা নিজামীকে তাদের হারাতে হয়েছে, সাইদির মতো একজন আলেমকে হারাতে হয়েছে, মুজাহিদ সাহেবকে হারাতে হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে হারাতে হয়েছে। এই যে বিষয়গুলা, যে সুবিচার নিয়ে যে মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন, তারপরে এই জুলাই 24-এর যে মূল ফাইটাররা সামনে থেকে লড়াই করলো, আমাদের সন্তানরা, মুগ্ধকে তারা হারিয়েছে, তারা আবু সাইদকে হারিয়েছে, 1400+ মানুষকে হারিয়েছে। এই জুলাইয়ের চেতনা কি ভুলণ্ঠিত করার মধ্য দিয়ে যদি আরেকটি ফেসিবাস তৈরি হয়, একজনও কি নিরাপদে শান্তিতে রাজনীতি করতে পারবে বলে আপনি মনে করেন? আমার ভাই কি কথা বলতে পারবেন এখানে? আমি এখানে কথা বলতে পারবো? তো এই চেতনাবোধটা প্রত্যেকটি পক্ষের মধ্যে থাকতে হবে, সমভাবে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা পজিটিভ গেস্টার দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা পজিটিভ মেসেজ দিয়েছেন। আজকে প্রশ্ন করা হয়েছে যে ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ডসের টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে এই প্রশ্ন ফেস করতে হয়েছে এবং তিনি দৃঢ়ভাবে বলেছেন যে না, টাকা আমরা ছাপাচ্ছি না, যেটা বিগত সরকার করেছিল। আমি মনে করতে চাই যে যেহেতু খুব বেশি দূরত্ব এই তিনটি পক্ষের মধ্যে নয়, তিনটা পক্ষই এই 24-এর আন্দোলনে নির্যাতিত, লাঞ্ছিত, হারানো, বিয়োগান্তক ইতিহাসের সাথে তারা জড়িত। সেখান থেকে শিক্ষা নিয়ে যে পার্লামেন্ট গঠিত হয়েছে এবং ওই যে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে, বিএনপির অভিযোগ, জামাতের অভিযোগ, এনসিপির অভিযোগ নিয়ে একটা সংসদীয় কমিটি গঠন করার মধ্য দিয়ে তাতে যদি 27 দিন লাগে, 30 দিন লাগে, আমি ভাইয়ের সাথে একমত হয়ে শুধু এইটুকু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা যে পজিটিভ গেস্টার কালকে দেখিয়েছেন, ওনারা ঠিক করুক যে কত স্বল্প সময়ের মধ্যে এবং এর মধ্য দিয়ে। স্যার, বিষয়টা হলো যে আপনি যে পজিটিভ কথাটা বলছেন, আমরা তো নিশ্চয়ই প্রত্যাশার জায়গাটা সেরকমই, কিন্তু আপনি কালকেও যদি সরকারের দলের জায়গা থেকে যদি ব্যারিস্টার আন্দালি পার্থর বক্তব্য শুনেন এবং তিনি সংবিধান নিয়ে একটি কথা বলেছেন বিরোধী দলের, যে এই সংবিধান নিয়ে এত সমস্যা কেন, সংবিধানটাকেই কেন বাদ দিতে হবে, আপনাদের কি পরাজয়ের ইতিহাসের দলিল নাকি এটা? এই প্রশ্ন। দেখেন, একজন ব্যক্তির কথা তো মাননীয় প্রধানমন্ত্রীর কথা হতে পারেন না। না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছি। উনি তো এই বক্তব্যের পরে তো না, সরকারি দলের সবাই টেবিল চাপতে সেটিকে সাধুবাদ দিই। দেখেন, রাজনীতি তো এরকমই। আমি কিন্তু আপনাকেই আগে বলেছি যে এই যে আলোচনা হলো, টেবিল চাপড়ানো হলো, অনেক কিছু হলো, এরপরে মানে সংবিধান প্রশ্নে আপনার অ্যানালিসিসটা যদি আমি জানতে চাই। দেখেন, উনিও কিন্তু স্বীকার করেছেন আমার সাথে, বা আমিও ওনার সাথে একমত যে এই সংস্কারগুলো হওয়ার জন্য যে সংশোধনীগুলো দরকার সেগুলো করতে হবে, এটা নিয়ে কারো আপত্তি নেই। এবং বিএনপিরও নাই, জামাতেরও নাই, এনসিপিরও নাই। সেটি সংবিধানকে সমুন্নত রেখে পদ্ধতিটা নিয়ে, সেই পদ্ধতি নিয়ে যে সংকটের জায়গাটি আছে
সেই সংকটের জায়গাটি সমাধান করতে হবে আলোচনার মধ্য দিয়ে। আপনি রাজপথে যদি আলোচনা করতে চান, বিরোধ বাড়বে। ওই যে যারা ফেসিস্টের দোসররা উকি মারবে, উকি মারছে, আপনি এই 18 বছরের যে প্রশাসন, যারা আওয়ামী প্রশাসন, সবগুলা বিদায় করতে পেরেছেন? পারেননি। পুলিশ থেকে সব বিদায় করতে পেরেছেন? পারেননি। আপনি বিচারাঙ্গন থেকে পারছেন? পারেননি। তাহলে যদি না পারেন, তাহলে এগুলাকে যদি ঐক্যবদ্ধ আমরা থাকি এবং আমরা যদি এই আলোচনাগুলোকে কনস্ট্রাকটিভ আলোচনাতে নিয়ে, উনি যেভাবে আইনের ব্যাখ্যা দিচ্ছেন, আমি তো আইনের ওই ব্যাখ্যায় যেতে পারবো না, বরং উনি এবং বিএনপি দলীয় আইনজীবীরা যদি তারা বসে আইনের চুলচেরা বিশ্লেষণ করে যদি একটা পথ আমাদেরকে তো দেখাবেন। এবং আমি ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে চাই যে এর একটা কমিটি হবে, রিপোর্ট আসবে পার্লামেন্টে, এবং আমি আবারও নিয়ত করেছি যে ওই মিটিং আমি থাকবো এবং সারা ভাইকেও দাওয়াত দেবো, পাশাপাশি দুই ভাই, দাওয়াত তো আমি দিতে পারি না, দুই ভাই পাশাপাশি বসে একটু আমরা যে আজকে আলোচনাটা করলাম, যে স্বপ্নগুলো দেখলাম, সেই স্বপ্নগুলো কি বাস্তবায়ন হলো নাকি তার ভিন্ন চিত্র কেউ দেখাতে চাচ্ছে আমাদেরকে? আমি কিন্তু আগেই বলেছি, কার্ড কিন্তু জনগণের হাতে। আপনি নারী নেতৃত্ব মানবেন না, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, 4 বছর পরে জনগণের কাছে ভোট দেবেন। জনগণকে এত পাগল ভাবার কোনো সুযোগ নাই, বোকা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই। একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনি জনগণের সার্বভৌমত্ব যদি প্রতিষ্ঠিত হয়, 5 বছর পরে যদি তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগটা শুধু পায়, যে কোনো অপকর্ম করলে হয় দেশ থেকে পালাতে হবে, না হলে জনরায়ের মধ্য দিয়ে গণধিকৃত হতে হবে। এই প্রস্তুতি নিয়েই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রাজনীতি করতে হবে।